আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের ভৌতিক.com-এ। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩টি গল্প, ৩টি আলাদা ভয়, ৩টি আলাদা রহস্য। একটা গল্পে অতৃপ্ত প্রেতাত্মা মাঝরাতে দরজা পেটাচ্ছে, একটায় মর্গের কর্মী ট্রেনে এমন একজনের সঙ্গে কথা বলে যে সেই মুহূর্তে মর্গে শুয়ে আছে, একটায় একটা কালো বিড়াল মানুষের চেয়ে বড় হয়ে গাছে উঠে যাচ্ছে, আর একটায় ফারিদাবাদের একটা ভাড়া বাড়িতে এমন কিছু লুকিয়ে আছে যা বাড়িওয়ালাও আপনাকে কখনো বলবে না। হেডফোন কানে দিন, লাইট নিভিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সায়ন রায় বেনারস থেকে হরিয়ানায় চাকরি করতে এসেছিল। একটা সুন্দর বাড়ি, 2 বন্ধু আর শান্তির জীবন। সবকিছুই পারফেক্ট ছিল, শুধু একটা রহস্য বাদে। রুমমেটরা কলকাতায় যেতেই ডিসেম্বরের ঝড়ের রাতে, মাঝরাতে দক্ষিণের দরজায় শুরু হলো এক অশুভ শব্দ। কি পিটাচ্ছিল সেই দরজা, আর কেন বাড়িওয়ালা নিজের বাড়িতে থাকেন না? আজকের প্রথম গল্প, ফারিদাবাদের সেই বাড়ি। আমার নাম সায়ন রায়। বেনারসের মূল বাসিন্দা হওয়া সত্ত্বেও চাকরি পেলাম সুদূর হরিয়ানা রাজ্যের ফারিদাবাদ শহরে। ভালো চাকরি, তার উপর আবার সেই সময় দেশে চাকরির বাজারও মন্দা। তাই আর দূরত্বকে তোয়াক্কা না করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম কর্মস্থানের উদ্দেশ্যে। আমি যখনকার কথা বলছি তখন ফারিদাবাদ শহরটা তেমনভাবে গড়ে ওঠেনি। না ছিল অত শহুরে জাঁকজমক, না ছিল এত ট্রাফিক জ্যামের হাঙ্গামা। তখনকার ফারিদাবাদ ছিল ছোট কিন্তু সুব্যবস্থিত আর ছবির মতো সাজানো গোছানো। এইখানে প্রথমবার এসে আমার শহরটাকে একটা গতানুগতিক ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বলেই মনে হয়েছিল। শুধুমাত্র বাটা চক ছিল এই শহরের মুখ্য বাজার, বেশ কিছু দোকানপাট ইত্যাদি ছিল। এছাড়া এইখানে তেমন বিশেষ কোনো আকর্ষণ আমি খুঁজে পাইনি। বেশিরভাগ মানুষই বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত। এইখানকার লোকেরা যথেষ্ট গম্ভীর প্রকৃতির, অচেনা লোকের সঙ্গে বন্ধুত্ব পাতাতে নারাজ। কাজ থেকে ফিরে ঘরে এসে নিজের ক্লান্ত শরীরটা কোনো মতে বিছানায় এলিয়ে দিতে পারলেই বাঁচে। অবশ্য ইহিনী আচরণে তাদের কোনো দোষ নেই। কি বা টানা 8 ঘন্টা ধরে ফ্যাক্টরি শিফটে অক্লান্ত পরিশ্রম করে এসে আপনার সাথে খিচুড়ি আলাপ সারবি বলুন? এইখানে এসেই ভাগ্যক্রমে একটা ভালো বাড়ি ভাড়া পেয়ে গেলাম। বাড়িওয়ালা অন্য এক বাড়িতে ভাড়া থাকেন, তাই ভাড়াটে বাড়িওয়ালার সেই চিরাচরিত সংগ্রাম বাঁধারও কোনো ঝঞ্ঝাট নেই। ভাড়াও খুব বেশি কিছু নয়, সবই পছন্দসই। তবে বাড়িটার প্ল্যানটা একটু অদ্ভুত ধরনের। একটাই ঘর, কিন্তু বেশ বড় সড়ো আর উন্মুক্ত। খুব ভালো হাওয়া বাতাস খেলে। চারদিকে 4টে বড় বড় জানালা আছে। 2টো দরজা আছে, একটা উত্তর দিকের সদর দরজা আর একটা তার উল্টো পিঠে অর্থাৎ দক্ষিণ দিকে। এই দক্ষিণের দরজাটা খুললে সামনে একটা ছোট সমতল উঠোন মতো পড়ে। এই উঠোনটা পার করলেই সামনে রান্নাঘর। ধার্য করা হলো যে আমরা 3 জন মিলে বাড়িটা ভাড়া নেব, আমি, সান্যালবাবু আর অমিয়। আমি আর অমিয় সমবয়সী, কিন্তু সান্যালবাবু আমাদের থেকে অনেকটাই বড়। তাই আমরা নিজেদের মধ্যে অনেক ঠাট্টা ও খুনসুটি করে থাকলেও তাকে বড় একটা ঘাটাতাম না। রান্নাবান্নার কাজটা বলতে গেলে অমিয় একা হাতেই সামলে নিত। ছেলেটা ঘরোয়া কাজে অত্যন্ত পটু হওয়ায় আমাদের কোনো চিন্তাই ছিল না। দিনের বেলায় কাজ, রাতে এসে গল্প গুজব, আর ছুটির দিনে এদিক ওদিক বেড়াতে যাওয়া। বেশ ভালোই কাটছিল আমার কর্মজীবন। কিন্তু আমার এই নিশ্চিন্ত সুখের জীবনে একদিন ছন্দপতন ঘটল। খবর পেলাম যে সান্যালবাবুর বিয়ের তিথি নির্ধারিত হয়েছে এই মাসেরই শেষের দিকে। কলকাতায় তার বাড়িতেই অনুষ্ঠানটা হবে। হারামজাদা অমিয় বেটা নাচতে নাচতে কলকাতা পালালো তার সোহাগের সান্যালদার বিবাহে যোগ দেবে বলে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে অনেক অনুরোধ করা সত্ত্বেও কোম্পানি থেকে আমায় কোনো ছুটিই দিল না। ফলে আমার 2 রুমমেট পাড়ি দিল কলকাতায়, আর আমি একরাশ বিরক্তি ও একাকিত্ব নিয়ে পড়ে রইলাম এখানেই। সময় কাটতে দেরি লাগে না। সান্যালবাবু আর অমিয় চলে যাওয়ার পর 5 দিন গড়িয়ে গেছে। এতদিনে আমি একটু একটু করে অনেকটাই ধাতস্থ হয়ে উঠেছি। হাত পুড়িয়ে রান্না করতে আর নিজের বানানো সেই যৎপরানাস্তি অখাদ্য খাবার খেতে নেহাত মন্দ লাগছে না। আর যাই হোক, ঈদের দুজনের না থাকায় ঈদের পক্ষে আমি নিজের জন্য কিছু স্বতন্ত্র সময় তো পেয়েছি। এই নিজস্ব স্বাধীনতাটাকে এই কদিনেই আমি অত্যন্ত ভালোবেসে ফেলেছি।
সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে এসে সোফায় বসে নিরিবিলিতে এক কাপ কফি খাওয়া বা কোনো পছন্দের বই পড়ার আনন্দই আলাদা। এই সময়টা সম্পূর্ণভাবে আমার নিজের, আমার আপন। এইভাবেই একদিন বাড়ি ফিরে বেশ জমিয়ে এক পেয়ালা কফি আর বিভূতিভূষণের আরণ্যক নিয়ে বসেছিলাম। কাপে চুমুক দিতেই বাইরে গুঁড়ো গুঁড়ো ডাক শুনতে পেলাম। যাহ বাবা, জানালার কাছে এসে দেখি কোত্থেকে দলা দলা গাঢ় নীলবর্ণ মেঘপুঞ্জ এসে গোটা আকাশটাকে আচ্ছাদিত করে তুলেছে। এখন ডিসেম্বর মাস, এইখানে প্রতি বছরের মতোই ঠান্ডাটা এবারও ভীষণ জাঁকিয়ে পড়েছে। এই সময় হরিয়ানায় বড় একটা বৃষ্টি বাদলা হয় না, কিন্তু আজকের ছবি দেখছি একদমই ভিন্ন। মিনিট পাঁচেকের মধ্যেই আকাশ ভাঙা বৃষ্টি নামল, আর ঠিক তার সাথেই হয়ে গেল লোডশেডিং। চমৎকার! এই যে দেখছি গোদের উপর বিস্ফোরা। বর্ষার রুদ্ররূপ দেখে বুঝলাম যে আজ রাতে আর কারেন্ট আসারও কিছুমাত্র সম্ভাবনা নেই। তাই আর বেশি ৭-৫ না ভেবে নৈশভোজ সেরে শোবার উপক্রম করলাম। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের সমুদ্রে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। একটা খুট করে শব্দ হতেই আমার চটকা ভেঙে গেল। ঘড়িতে সময় দেখি রাত ১:৩০। বিছানায় উঠে বসলাম। বাইরে বৃষ্টির টোড় আরও বেড়েছে। ইতিউতি দেখতে দেখতেই হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল সামনের জানালার দিকে। দেখি একটা কালো মতো ছায়ামূর্তি জানালার গড়াত ধরে দাঁড়িয়ে আছে। আমি চকিতে চাইতেই সে এক নিমেষে সরে গেল। ভয়ে আমার শরীর কাঠ হয়ে গেল। হায় ভগবান, শেষে কি ফাঁকা বাড়িতে চোর টোর ঢুকলো নাকি? আমি এখানে সম্পূর্ণ একা ও নিরস্ত্র। আমায় খুন করে রেখে গেলেও কেউ টের পাবে না। মাথায় নানা দুশ্চিন্তা খেলে বেড়াতে লাগলো। বলাই বাহুল্য, ঘুমের ১২টা অনেক আগেই বেজে গেছে। না, আর ঘুমানো যাবে না। উঠে একটা মোমবাতি জ্বালালাম। খুব তেষ্টা পেয়েছে। এক গ্লাস জল নিয়ে সবেমাত্র মুখে তুলেছি, আচমকা একটা বিকট শব্দে আমার হাত থেকে স্টিলের গ্লাসটা সশব্দে খসে পড়ল। দুম দুম, দাম দাম, ধমাস ধমাস। শব্দটা আসছিল উঠোনের দিকের সেই দক্ষিণমুখী দরজার দিক থেকে। ঠিক যেন কেউ আসরিক শক্তি প্রয়োগ করে খিল কপাট ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করছে। আমি প্রস্তর প্রতিমা হয়ে বসে থাকলাম। না, এটা বাতাসের ধাক্কা হতেই পারে না। কেউ যেন ৫টা আঙুলের মুষ্টি পাকিয়ে দরজায় প্রবলতম করাঘাত করছে। এইটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এটা চোর ছেঁচড়ের কাজ নয়। যতই হোক, চোর তো আর চুরি করতে এসে মাঝরাতে দরজা কিলিয়ে পাড়া জাগাবে না। এইটা অন্য কিছু, আরো বেশি ভয়ানক, আরো বেশি হিংস্র। এইভাবে বসে থাকলে হবে না। এমন করে পিটিয়ে চললে এই কাঠের দরজা আর বেশিক্ষণ টিকবে না। এর আগেই আমাকে কিছু একটা করতে হবে। এখান থেকে এই মুহূর্তে পালাতে হবে আমায়। মোমবাতির স্বল্প আলোয় কোনো মতে হাতড়ে হাতড়ে আলমারির ভিতর থেকে সান্যাল বাবুর একটা পুরনো ছাতা বের করলাম। বেরোবার শুধু একটাই উপায়, উত্তরের দিকের সদর দরজাটা। গলার পৈতেটা প্রাণপণে আঁকড়ে ধরে ইষ্টনাম জপ করতে লাগলাম। দক্ষিণের দরজায় এখনো সেই অশুভ অমঙ্গলকারী সত্তাটি অনবরত আঘাত করে চলছে। আমি কোনো দিকে না তাকিয়ে শটান সদর দরজা পার হয়ে এসে পড়লাম বড় রাস্তায়। পিছন দিকে কানে তখনও ভেসে আসছে সেই রক্ত জল করা দুম দুম শব্দ। একেই এই উত্তাল বাড়িধারা বর্ষণ, তার উপর ডিসেম্বর মাসের হিমেল হাওয়া। একে কি আর সান্যালবাবুর মান্ধাতা আমলের ছাতা রুখতে পারে? কিন্তু ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে থেকে বাইরের সেই রহস্যময় বিভীষিকার সাথে সাহচর্য করার চাইতে এই কষ্ট অনেক বেশি সুখকর। অবশ্য এখন আমার প্রধান সমস্যা হলো এই যে আজ পুরো রাতটা আমি কাটাই কোথায়। অনতি দূরেই হরিয়ানা রাজ্য সড়ক পরিবহনের বাস ডিপো আছে। ব্যস্ত জায়গা, সারা রাত ধরে ওখানে লোকের আনাগোনা লেগেই থাকে। সিদ্ধান্ত নিলাম রাতটা কোনো মতে ওইখানে কাটাবো। সকাল হলে যা হয় একটা কিছু দেখা যাবে। যেমন ভাবনা তেমনই কাজ। সেই উন্মাদ বৃষ্টির সঙ্গে মোকাবিলা করতে করতে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতেই চোখ কুচলে উঠে পড়লাম। যতই ঘুমানোর চেষ্টা করি না কেন, কিন্তু একটা সরকারি বাস ডিপোর ভাঙাচোরা ওয়েটিং রুমের ভিতরে পাতা বেঞ্চে শুয়ে কি আর বাড়িতে শোবার আনন্দটা পাওয়া যায়? হাত মুখ ধুয়ে এসে বাড়িতে দাঁড়ালাম।
বৃষ্টি থেমে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে গেছে। ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যোদয় দেখতে দেখতে মনের হারানো বল কিছুটা হলেও ফিরে পেলাম। কিঞ্চিত হালকা জলযোগ করে আবার পা বাড়ালাম বাড়ির পথে। পাড়ায় ঢুকতেই আমার প্রতিবেশিনী শ্রীমতী শর্মার সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। হাতে এক পেয়ালা চা বা কফি নিয়ে তিনিও তার বাড়ির সামনের এক চিলতে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করছিলেন বোধহয়। আমার দিকে নজর পড়তেই হাঁক পাড়লেন, আরে সায়নবাবু যে, তা এত সকাল সকাল এই দিক পানে কি মনে করে আসা হয়েছে শুনি? প্রাতভ্রমণে বেরিয়েছেন বুঝি? ওই আর কি, কাষ্ঠ হাসি হেসে বললাম। লাইট এসেছে কি? আর বলবেন না, বৃষ্টির দুর্যোগ খানিক আগে থেমে গেলেও কারেন্ট এখনো আসেনি। শুনলাম নাকি চৌমাথার মোড়ে বসানো ট্রান্সফরমারটা পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে বটে, কিন্তু লাইট আসতে সময় লাগবে। রাতে ভালো করে ঘুমই হলো না। কাল রাতের কথা উঠতেই একটা মতলব আমার মাথায় এলো। শ্রীমতী শর্মা তো এইখানে থাকছেন প্রায় বছর 10 হলো। ওনাকে কালকের ঘটনা সম্বন্ধে ঘুরিয়ে জিজ্ঞাসা করলে কেমন হয়? হয়তো কোনো কাজের কথা বেরিয়ে পড়লেও পড়তে পারে। বাজিয়ে দেখতে আর ক্ষতি কি? আচ্ছা মিসেস শর্মা, এই পাড়ায় কি চোরের উপদ্রব আছে নাকি? আমার এই আকস্মিক অদ্ভুত প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না শর্মাগিন্নি। আমতা আমতা করে বললেন, এতদিন এই পাড়ায় আছি, কখনো একটা চামচি চুরি হওয়ার খবরও আজ অব্দি পাইনি। কেন বলুন তো, আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে? না, তবে কাল রাত্রে প্রায় 1:30-2 নাগাদ কেউ আমার বাড়ির দরজা পেটাচ্ছিল। কোন দরজা? উঠোনের দিকের দরজাটা। দেখলাম আমার এই কথা শোনা মাত্রই শর্মাগিন্নির ফর্সা মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। আরে ও কিছু না, উনি কথা ঘোরানোর ছলে বললেন, হাওয়া টাওয়ার শব্দ পেয়েছেন বোধহয়। এবার আমার ভীষণ রাগ হলো। খানিকটা চিৎকার করেই বললাম, আপনি কি আমায় এতটাই অবুঝ ভাবেন যে আমি বাতাসের ধাক্কা আর দরজায় কিল মারার শব্দের মধ্যে পার্থক্য খুঁজে পাবো না? আপনি নিশ্চয়ই কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বেগতিক বুঝতে পেরে শ্রীমতী শর্মা কেমন যেন মুষড়ে পড়লেন। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বলে উঠলেন, কিছু মনে না করলে কি আপনি একটু ভিতরে আসতে পারবেন? এই সব কথা এইখানে বলাটা ঠিক নয়। বুঝতেই তো পারছেন, কথা পচকান হতে সময় লাগে না। বুঝলাম কড়া করে ধমক দেওয়ার ওষুধটা ভালোই ধরেছে, তাই আর কোনো বাক্য ব্যয় না করে ঘরের ভিতর প্রবেশ করলাম। আমাকে বসতে বলে শ্রীমতী শর্মা আমার জন্য চা আনতে গেলেন। কিছুক্ষণ পরই ফিরে এসে আমার হাতে কাপটা ধরিয়ে দিয়ে বললেন, আমি আপনাকে যা বলতে চলেছি আপনার হয়তো তার পুরোটাই অবিশ্বাস্য বা পাগলের প্রলাপ বলেই মনে হবে, কিন্তু এই ঘটনাটা একদমই সত্যি। আর একটা কথা, আপনি কিন্তু ঘুণাক্ষরেও কাউকে বলবেন না যে এই ঘটনার কথা আমি আপনাকে জানিয়েছি, কারণ আপনার বাড়িওয়ালা বারংবার আমাদের অনুরোধ করেছেন যে আমরা যেন এই রহস্য কাউকে ফাঁস না করি। এতে ভাড়াটে পেতে যেমন অসুবিধা হবে, বাড়ির দুর্নামও হবে তেমনই। কিন্তু আপনি আমার ছোট ভাইয়ের মতো, তাই আপনার প্রাণ রক্ষা করাও আমার দায়িত্ব বটে। কিচ্ছু চিন্তা করবেন না মিসেস শর্মা, আপনি শুধু আমায় সত্যি ঘটনাটি বলুন। শুনুন তবে। গলা খাকারি দিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, আজ থেকে প্রায় বছর 4 আগেকার কথা। তখন আপনার বাড়িওয়ালা সপরিবারে এই বাড়িতেই থাকতেন। বেশ সুখের সংসার ছিল তাদের। কিন্তু পরে কার যে কুনজর লেগেছিল ওই পরিবারে। একদিন আপনার বাড়িওয়ালা এবং তার স্ত্রীর মধ্যে কোনো এক ব্যাপার নিয়ে তুমুল অশান্তি বাঁধে। তখনকার মতো ঝগড়াঝাটি মিটে গেলেও কর্তা হয়তো গিন্নিকে রাগের মাথায় এমন কোনো কথা বলেছিলেন যার ক্ষোভ গিন্নির মনে থেকে যায়। সেই রাতেই ওই দক্ষিণের উঠোনে আত্মহত্যা করে সে। গায়ে কেরোসিন ঢেলে পড়ে মরেছিল বিচারি। সেই রাতটাও ছিল কালকের মতোই ঝড় জলের রাত। এই ঘটনার পর কর্তা হয়তো যথাযথভাবে তার স্ত্রীর শ্রাদ্ধ শান্তি করাতে পারেননি, তাই অভাগিনী বউটার আত্মাটা মুক্তি পেল না। শত হোক অপঘাতে মৃত্যু তো, সেই জন্য এই ঘটনার পরেও ওকে মাঝে মধ্যেই দেখা যেত, বিশেষ করে বর্ষার রাতে আলো না থাকলে। একটানা বলার পর শ্রীমতী শর্মা আমার দিকে চাইলেন। আমার আতঙ্কিত মুখ দেখে একটু স্মিত হেসে বললেন, ও কারোর কোনো ক্ষতি করে না সায়নবাবু, কিন্তু একটা গৃহস্থ বাড়ির ওপর একটা অতৃপ্ত প্রেতাত্মার ছায়া জড়িয়ে থাকাটা মোটেই মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। তাই আপনি আমার পরামর্শ মেনে নিন। ওই অভিশপ্ত বাসা আপনি যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন।
আর পারলে আপনার 2 বন্ধুদেরও তাই করতে বলুন। তার বলতে একটা ফাঁপা হাসি হেসে বললাম, আচ্ছা মিসেস শর্মা, আপনাকে অনেক ধন্যবাদ, এইবার আমি উঠি। নিজের বাড়িতে ফিরে এসে খাটের উপর থপ করে বসে পড়লাম। পাংশু মুখে উঠোনের দরজাটার দিকে তাকালাম। না, দরজা অক্ষতই আছে। তবে এতক্ষণে আমার কাছে এইটা বোধগম্য হলো যে কাল রাতে জানালার গড়াত ধরে দাঁড়িয়ে থাকা ওই ছায়াময়ী নারী মূর্তিটি আসলে কে ছিল। এবং আমার এটা বুঝতেও বাকি রইল না যে কেন আমার সহৃদয় বাড়িওয়ালা তার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও পরের বাড়িতে ভাড়াটে হয়ে বসে থেকে মাসে মাসে ভাড়া গুনছেন। যাকে আমি আর বেশি সাহস দেখালাম না। কিছুদিনের মধ্যেই অন্য একটা বাড়ি দেখে আমার লটবহর নিয়ে ওখান থেকে চুপচাপ সটকে পড়লাম। সায়ন বাড়ি ছেড়ে পালিয়েছিল, কিন্তু আজকের দ্বিতীয় গল্পের মুকুল সে প্রতিদিন মৃত মানুষের সাথেই থাকে। মর্গে কাজ করে, লাশ দেখে, ভয় পায় না। কিন্তু একদিন রাতে ট্রেনে এমন একজনের সাথে তার গল্প হলো যে আসলে তখন মর্গে শুয়ে আছে। সেই মৃত মেয়ে তার শেষ ইচ্ছা পূরণ করতে মুকুলকে বেছে নিয়েছিল, কারণ সে জানত মুকুল মৃতদের ভয় পায় না। আজকের দ্বিতীয় গল্প, মর্গের বিভীষিকা। আজ মনে হয় আর কোনো বডি আসবে না। মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে তাহলে। সবে ভাবছে ও এবার উঠবে, তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো। দেখল গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হয়েছে। সামনে গিয়ে দেখল একজন মহিলা। অন্ধকারে মুখটা ঠিক দেখতে পেল না মুকুল। শুনতে পেল সুইসাইড কেস। আজকে এত রাত্রিতে এমনিতেও বডি পড়ে থাকবে। ভিতরে ঢুকিয়ে দিতে বলল বডিটাকে, কাল সকালে যা হবার হবে। সব বন্ধ করে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে মুকুল ভাবছিল, মানুষ যখন বেঁচে থাকে তখন তার কত যত্ন করা হয়, আর মরে গেলে সেই মানুষটাই হয়ে যায় একটা বডি, না তো লাশ। তখন আর তার কোনো মূল্য নেই। মুকুলের মনে আছে, ও যখন এই মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা হিসেবে চাকরিতে জয়েন করেছিল, তখন বাড়িতে সবাই প্রবল আপত্তি করেছিল। কেউ চাইছিল না ও লাশ কাটা ঘরে কাজ করুক। আসলে মর্গ বা লাশের ঘর সম্পর্কে সবার মনের মধ্যেই একটা অজানা ভয় কাজ করে। সত্যি বলতে কি, প্রথম প্রথম মুকুল নিজেও খুব ভয় পেত। কত রকমের বডি যে এখানে আসে তার তো কোনো ঠিক নেই। কিছু কিছু বডি এত ভয়ঙ্কর হয়ে যায় দেখতে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর কি দুর্গন্ধ, সহ্য করা যায় না। আসলে সবই তো অপঘাতে মৃত্যু, সেই জন্যই তো আনা হয় এখানে। এই তো সেদিন বিষ খেয়ে 2 ছেলে মেয়ে সুইসাইড করেছিল। ওদের বডি যখন এসেছিল এত দুর্গন্ধ বেরোচ্ছিল, মুকুলের নাকে এখনো আছে সেই গন্ধ। আবার গাটা গুলিয়ে উঠল ওর সেটা মনে করে। প্রতিদিন 8 থেকে 10টা বডি আসে এখানে। তাদের পোস্টমর্টেমের পর সেই বডির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুকুলের। সেগুলোকে পোস্টমর্টেমের পর ভালো করে পলিথিনে মুড়ে তার উপর কাপড় জড়িয়ে আলাদা আলাদা করে ঠান্ডা ঘরে রেখে দিতে বলেও। তারপর বাড়ির লোকজন এসে শনাক্ত করে বডি নিয়ে যায়। কি জানি আজ লাস্ট ট্রেনটা পাবে কিনা। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ছাতাটাও আনতে ভুলে গেছে। স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেল। মনে মনে ভাবল, যাক বাবা, বাঁচা গেল। পুরো ট্রেনে গুটি কতক লোকজন আছে। মুকুল একটা সিটে টান টান হয়ে শুয়ে পড়ল। সারাদিন বসে বসে কোমরটা ধরে যায়। এখন 8 ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবেও। চোখটা বন্ধ করে নেয় ও। এই যে শুনছেন, হঠাৎই একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বসে পড়ল। একজন মহিলা ঠিক ওর সামনের সিটে বসে আছে। চোখ কচলে ভালোভাবে দেখল, না, ভুল না, সত্যিই একজন মহিলা ডাকছে ওকে। এত রাতে এই মহিলা একা, তাও আবার লাস্ট লোকালে। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। একটু ভয়ও পাচ্ছে ওর। যদিও সারাদিন লাশের ঘরে থেকে থেকে ভূতের ভয় ওর নেই। মৃত মানুষের সঙ্গেই তো সারাদিন কাটে ওর। কি ভাবছেন দাদা, এত রাত্রিতে আমি এভাবে একা কেন? আসলে কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে। অপরিচিত জায়গা তো, সব খুঁজে দেখতে দেখতেই অনেক সময় লেগে গিয়েছিল। আর অত কিছু তো জানি না, তাই ট্রেন ধরতেও এত দেরি হয়ে গেল। কিন্তু আপনি এভাবে একা কেন এত রাতে?
কাউকে সঙ্গে আনেননি কেন? এত রাতে কোনো বিপদও তো হতে পারে আপনার। এবার মেয়েটার মুখটা বিমর্ষ লাগলো। আনমনা হয়ে বলল, বিপদ যা হবার তা তো হয়েই গেছে দাদা। জিজ্ঞেস করল মুকুল, কি হয়েছে আপনার? মেয়েটি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? জবাব দিল মুকুল, এই তো বীরশিবপুর। মেয়েটি বলল, বীরশিবপুরে তো আমারও বাপের বাড়ি। আর আপনি থাকেন কোথায়? মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? মুকুল জিজ্ঞেস করল ওকে। বলল, কোলাঘাট। মেয়েটি আরো অনেক গল্প করল। বলল, বছর দুয়েক আগে ওর বিয়ে হয়েছে। ওর বিয়ের পর ওর বাবা মা একা হয়ে গেছে। ছোট ভাই ওর থেকে অনেকটাই ছোট। আরও বলল মেয়েটি, শ্বশুর বাড়িতে ওর বাবা মা অত যেতে পারে না, গরিব বলে অত সম্মানও পায় না সেখানে ওরা। আর মেয়েটিকেও অত আসতে দেয় না ওরা বাবা মায়ের কাছে। মুকুল নিজের থেকে কিছু জিজ্ঞেস করছিল না। আসলে অপরিচিত কারুর সম্পর্কে এত আগ্রহ ও দেখাতেই বা যাবে কেন? রোজ কত লোকের সঙ্গেই তো ট্রেনে দেখা হয়। ট্রেন থেকে নেমে সব ভুলে যায়। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, দাদা, আমার মতো কত মেয়ে রোজ এইভাবেই হারিয়ে যায়, কেউ জানতেও পারে না তাদের কথা। মুকুল বলল, মন খারাপ করো না বোন, সব ঠিক হয়ে যাবে। আবার মেয়েটি বলল, আর কিছুই ঠিক হবে না দাদা, আমার জীবনে সব শেষ হয়ে গেছে। কথায় কথায় মুকুলের নামবার সময় হয়ে গেল। ও মেয়েটিকে বলে উঠল নিজের সিট থেকে। মেয়েটিও সঙ্গে সঙ্গে উঠে এসে বলল, আমার একটা উপকার করবেন দাদা, আমার এই চিঠিটা আমার বাবা মায়ের কাছে পৌঁছে দেবেন একটু। ওদের তো ফোন নেই, তাই চিঠিতেই সব লিখে দিয়েছি। নিজের বাপের বাড়ির ঠিকানাও বলে দিল মেয়েটি। আরও বলল, যেন কাল সকালেই পৌঁছে দিই চিঠিটা। কেন জানে না মুকুল না বলতে পারল না মেয়েটিকে। আর একই জায়গায় যখন, ছোট জায়গা, একটু জিজ্ঞেস করলেই পেয়ে যাবে ওর বাবার বাড়ি। মুকুল মেয়েটিকে বলে নেমে গেল ট্রেন থেকে। রাস্তায় যেতে যেতে ভাবল, কখন লিখল মেয়েটি চিঠিটা। আর ভাবতে পারছে না ও। এমনিতেই সারাদিনের ধকলেও ক্লান্ত হয়ে আছে। পরের দিন সকালে টেবিলে রাখা চিঠিটা নিয়ে মেয়েটি যে ঠিকানা বলে দিয়েছিল সেখানে পৌঁছে দিয়ে তারপর নিজের কাজে যাবে বলে ঠিক করলো মুকুল। খুব বেশি দূরে না মেয়েটির বাড়ি। দরজা খুলল ওর বাবা, সম্ভবত শীর্ণকায় চেহারা। পিছনে ওর মা আর ছোট ভাই ছিল। সবাইকে দেখেই মনে হয় খুবই অভাবের মধ্যে আছে ওরা। মুকুল বলল, আপনার মেয়ে বাবলি আপনাদের জন্য এই চিঠিটা দিয়েছে। কাল আমার সঙ্গে ওর ট্রেনে দেখা হয়েছিল। আমার বাড়ি এখানে জেনে চিঠিটা আপনাদের দিতে বলেছে। মেয়ের কথায় ওর বাবা মায়ের চোখে জল চলে এলো। বলল, আমরা দুজনেই চোখে কম দেখি বাবা, যদি তোমার হাতে 10 মিনিট টাইম থাকে তাহলে চিঠিটা একটু পড়ে দাও। মুকুলের ওখানে কাজও আছে। 4টি নতুন বডি এসেছে, সব পোস্টমর্টেম হবে। ও না পৌঁছাতে পারলে তো হবেই না। তা সত্ত্বেও না করতে পারল না ও বাবলির বাবা মাকে। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করল। শ্রী চরণীশু বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। তোমরা যখন এই চিঠিটা পাবে, জানি না আমি ততক্ষণ বেঁচে থাকবো কিনা। আমার শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না। অনেক চেষ্টা করেও আমি তোমাদের জানাতে পারিনি এই খবরটা। ওরা জোর করে ডাক্তার দেখাতে গিয়ে আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা পরীক্ষা করালো। আর যখন জানতে পারলো সেটি মেয়ে সন্তান, তখন থেকে আমার জীবন আরো দুর্বিষহ করে তোলে ওরা। প্রথম প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করলো আমার গর্ভজাত সন্তানকে হত্যা করার। কখনো সাবান জলগুলি মেঝেতে ফেলে দিয়ে, কখনো বা সিঁড়ি দিয়ে নামবার মুখে তেল জাতীয় কিছু ফেলে দিয়ে। কিন্তু প্রতিবারই আমি এবং আমার সন্তান বেঁচে যাই। এরপর ওরা আমাকে অ্যাবর্শনের জন্য বলে। আমি ওদের বলে দিই, আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মারতে দেব না আমি। শেষ পর্যন্ত ওরা আমাকে খাবারের সঙ্গে কোনো ভণ্ড তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। রাত্রিবেলা আমি নিজের অজান্তেই সেই খাবার খেয়ে নিই। তারপর থেকেই আমার শরীর খারাপ লাগতে শুরু করে। জানো মা, আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য, ওকে সুস্থ রাখবার জন্য, তখন আমার শ্বশুরবাড়ির লোকজন এসে আমাকে সব কথা বলে, কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে। সব শুনে আমার শরীর খারাপ করছিল। আমি দরজা বন্ধ করে দিই ঘরে ঢুকে।
একটা কাগজে তোমাদের জানাবার জন্য সব লিখে রাখি, কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি আর বাঁচব না, আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে। চিঠিটা আমার হাতের মুঠোয় বন্দি করে আমি চিরনিদ্রায় শায়িত হয়েছিলাম। চিঠিটা পড়তে পড়তে মুকুলের চোখও নিজের অজান্তে জলে ভরে উঠল, আর বাবলির মা বাবা ওখানেই স্থবির হয়ে বসে পড়েছিল। মুকুল কোনো কথা বলতে পারছিল না ওনাদের। কি বলবে ও ভাষা খুঁজে পাচ্ছিল না। কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়ল। কিছু বলবার বা ভাববার মতো অবস্থা ওর তখন ছিল না। মর্গের বাইরে আজ বেশ ভিড়, অনেকগুলো বডি আছে আজ, টাইমও লাগবে। তাই কাল রাতে যে বডিটা এসেছিল ওটারও পোস্টমর্টেম হবে। মুকুল একটা একটা করে বডি ছাড়ছে পোস্টমর্টেমের জন্য, হয়ে গেলে যথাস্থানে রাখাবার ব্যবস্থা করছে। সব শেষে কাল রাতে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমর্টেমের টেবিলে তুলতে বলল। কিন্তু এ কি দেখছে ও? এ তো কাল রাতে ট্রেনে পরিচয় হওয়া মেয়েটি, মানে বাবলি। চোখ কুচলে ভালো করে দেখল, হ্যাঁ এটা তো বাবলি। আর ওর হাতের মুঠোয় বন্দি ওটা কি? একটা কাগজের টুকরো মনে হচ্ছে। কাছে গিয়ে মুকুল ওর মুঠোটা খুলবার চেষ্টা করল। শক্ত হয়ে গেছে পুরো বডিটা, তাও অনেক কষ্টেও বের করলো কাগজটা। ফোল্ড করা একটা চিঠি। মুকুল তাড়াতাড়ি চিঠিটা খুলল। এ কি দেখছে ও? অবিকল একই চিঠি তো আজ সকালেও বাবলির বাবা মায়ের কাছে পড়েছে। সেই এক হাতের লেখা, এক ভাষা, হুবহু এক চিঠি। চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো। কেমন যেন ওর শরীর খারাপ লাগছিল। বাইরে এসেও আরও স্তম্ভিত। বাবলির বাবা আর মা বাইরে বসে কাঁদছে। ওকে দেখে ওরা বলল, মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরই নাকি ওদের পাশের বাড়িতে ফোন করে অজানা কেউ জানিয়েছেন যে ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্গের কাছে চলে আসে, না হলে ওদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা ওরা কিছুই বুঝতে পারবে না। বাবলির শ্বশুর বাড়ির লোকজনেরা ওদের না জানিয়ে এটাকে সুইসাইড বলে চালিয়ে ওদের মেয়ের সৎকার করে দেবে। মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল ছবির মতো। তার মানে এটাই বাবলি। মুকুলের মাধ্যমে ও নিজের বাবা মাকে জানাতে চেয়েছে সব ঘটনা, যাতে তার সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি ওই নরপশুগুলো পায়। মুকুলও নিজের মনে মনে বলে উঠল, এদের ছাড়া যাবে না, কিছুতেই না। দুটো নিষ্পাপ প্রাণকে হত্যার শাস্তি তো এদের পেতেই হবে, না হলে যে বাবলির আত্মা কোনোদিন শান্তি পাবে না। রিমি তার দুঃস্বপ্ন অবশেষে শেষ হয়েছিল, কিন্তু আজকের শেষ গল্পটি একটু ভিন্ন ধরনের ভয়। শ্মশান আর কবরস্থানের পাশ দিয়ে মাঝরাতে বাড়ি ফেরার পথে একটা কুচকুচে কালো বিড়াল পিছু নিল দুই বন্ধুর। ঢিল মারলেও লাগছে না গায়ে। তারপর সেই বিড়ালটা শিমুল গাছে উঠে হয়ে গেল বিশাল বড়, মানুষের চেয়েও বড়। এটা কি সত্যি বিড়াল ছিল? এটি একটি সত্য ঘটনা। আজকের শেষ গল্প, ভয়ঙ্কর কালো বিড়াল। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিন ভাবতেও পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন হব। কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজ চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার দুই ছেলে, এক মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে ৩-৪ বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। ঈশান নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল ঈশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব।
কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাই করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতেছিল, কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাড়ি ঝুলছে, ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পিছনে দেখি একটা বড় কালো কুচকুচি বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি ক্ষেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো, কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখি নাই। রাফি তখন বুঝে গেছি এটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই, কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করল। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করল। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে? বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কি যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে? রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাফ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তার দিকে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটি আজও আমায় ভীত করে। 3টি গল্প শেষ হলো। একটা ভাড়া বাড়ির রহস্য, একজন মৃত মেয়ের শেষ চিঠি, একটা ফ্ল্যাটে জিনের ছায়া, আর একটা কালো বিড়ালের রূপান্তর। এগুলো কি শুধুই গল্প, নাকি এর পিছনে আরও কিছু আছে? কমেন্টে জানান কোন গল্পটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদি মনে হয় আপনার পরিচিত কেউ একটু ভয় পেলে উপকার হবে, শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আরও ভৌতিক গল্প নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই। শুভরাত্রি, সাবধানে থাকবেন।